বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বিএনপি নেতা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই যে অনেক দিন ধরেই একটা প্রসঙ্গ আলোচনার মধ্যে ছিল যে প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন। যদিও একথা ঠিক যে 3 মাসের বেশি সময় হয়েছে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কোথাও যাননি। এটার অনেকেই হয়তো এতে এক ধরনের স্বস্তি অনুভব করতে পারেন যে আমাদের অনেক সরকার প্রধানই বা অনেক মন্ত্রীবর্গে বিদেশ যেতে সুযোগ পেলেই বাক সম্মেলন থেকে শুরু করে নানা সম্মেলনে চলে যান, এমনকি বিভিন্ন বিদেশি কোম্পানির আমন্ত্রণেও চলে যান। বাট তিনি চীনে যাবেন না, ভারতে যাবেন না, কোথায় যাবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যে তিনি এই মাসেই মালয়েশিয়া যাচ্ছেন। সো আমি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা এই সিদ্ধান্ত কেমন হলো সেটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং এটাও হয়তো বুঝতে চাই যে এরপরে ওনার আসলে কোথায় যাওয়া দরকার। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। যে আমাদের একটা চল ছিল দীর্ঘদিন ধরে যে ভারত দিয়ে বাংলাদেশের সরকার প্রধানের ট্যুরটা শুরু করা। তো জার্নিটা ঠিক এইভাবে ভারত, পাকিস্তান, চায়না এই 3 দেশ না হয়ে একটা চতুর্থ দেশ যে চিন্তা করতে পেরেছেন, আমি মনে করি যে প্রধানমন্ত্রীর টিমকে এইটার জন্য একটা ধন্যবাদ দেওয়া যায়। তো আমি মনে করি যে আমাদের যে আরেকটু দূরে, মানে ইন্ডিয়া বা চায়নার থেকে যে আরেকটু দূরে যে আমাদের দৃষ্টি সম্প্রসারিত হয়েছে, এটা একটা ভালো দিক। আর আপনাকে আমি আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে আমাদের যে এই শেখ হাসিনা গভর্নমেন্টের পরে উনি তো প্রতি মাসে একটা করে ট্যুর, একটা করে বিদেশ সফর করেছেন ডক্টর ইউনূস। তো আমার ধারণা যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এইটাই যেন না করেন, প্রতি মাসে একটা সফর। এটা এই প্রতি মাসে একটা সফর না করেও যে বাংলাদেশের অর্জন করতে পারে, যেমন ধরুন বাংলাদেশ এই আমাদের 81তম অধিবেশনে বাংলাদেশ সভাপতির আসন পেয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা সম্মানজনক। আমি মনে করি যে এটা দ্বিতীয়বার হলো। 1986 ইংরেজিতে হুমায়ুন রশিদ চৌধুরীর পরে। হুমায়ুন রশিদ চৌধুরীর সময় ওই সময় একটা সেল করা হয়েছিল, ওটা যে এরশাদ সে সামরিক আইন থেকে একটা বেসামরিকীকরণ অবস্থায় গিয়েছেন, এইটা একটা নির্বাচন দিয়েছেন, এইটা একটা। এবার যেটা হচ্ছে আমি মনে করি যে বিশ্ব দরবারের দৃষ্টি আকর্ষণ করেছে। অবশ্যই আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের একটা রেজিমকে আমরা চেঞ্জ করতে পেরেছি। একটা গণ-অভ্যুত্থান হয়েছে, গণ-অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে আমরা একটা সফলভাবে একটা বহুদলীয় গণতন্ত্রের একটা নির্বাচনকে আমরা বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ হয়েছে। আমরা মনে করি অবশ্যই মানবাধিকারের দিকে বাংলাদেশ আগের থেকে এগিয়েছে, প্রেস ফ্রিডমে এগিয়েছে। তারপরে তো আমি মনে করি, আর এছাড়া আপনি আরেকটা হচ্ছে যে আমি আজকে কিছু পত্রিকায় দেখলাম যে কিছু কিছু পত্রিকা এটা চিত্রায়িত করতে চাচ্ছেন যে এটা খলিলের ব্যক্তিগত অর্জন। এটা অ্যাবসলিউটলি নট। এটা খলিলের ব্যক্তিগত অর্জন হবে কেন? আপনি সারা পৃথিবীতে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন যে দৌড়ঝাঁপ করলেন, এই টাকা কার? এটা তো খলিলের নিজস্ব টাকা না, এটা আমার, আপনার, ওনার, আমাদের ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা দিয়ে সারা বাংলাদেশ, সারা পৃথিবী দৌড়ঝাঁপ করেছেন, এবং দৌড়ঝাঁপ করেছেন সেটা বাংলাদেশের পক্ষে। আমি অবশ্যই সবাইকে বলবো যে এই জিনিসটাকে এভাবে চিত্রায়িত না করার জন্য আমি অনুরোধ করব। আর বাংলাদেশের যে গণতন্ত্রের পথে যে অগ্রযাত্রা, সহনশীলতা, আমি মনে করি এটা আরেকটু এটা অব্যাহত থাকা উচিত। এবং আমি মনে করি যারা এটা শুধু সরকার না, অপোজিশনে যারা আছেন তারাও অন্তত মিনিমাম একটা শ্লীলতা এটা বজায় রাখবেন। আমি অনুরোধ করতে চাই যে শুধু একতরফা তো একটা ডেমোক্রেসিতে উত্তরণ, গণতন্ত্রের উত্তরণ, প্রেস ফ্রিডম, সহনশীলতার উত্তরণ, এগুলো শুধু একটা পক্ষের থেকে হবে না। তো একসময় দেখা যাবে যে মানুষজন মাঝে মধ্যে জিজ্ঞেস করে আমাদেরকে
যে উমুকে এইরকমভাবে অশ্লীলভাবে গালাগালি করে, আপনারা কিছু বলেন না? মানুষের আইডিয়ার মধ্যে নাই, এটা না বলাটাই ঠিক। গভর্নমেন্ট এটা না বললে পারে, না দেখলে পারে। তো এই জন্য আমি মনে করছি যে এটা তো বাংলাদেশ, যারা অপোজিশনে আছেন এরাও যেন বিষয়টাকে একটু নজরে নেন যে কতটুকুন বলা যায়, কতটুকুন বলা যায়। আর না হলে একসময় দেখা যাবে যে মবের যে রাজত্ব। ও আরেকটা আমি মনে করি যে আমরা মবের থেকে উত্তরণটা এটা পার্মানেন্ট হওয়া উচিত, যে আমরা যে এটা একেবারেই টলারেট করি না। আমরা এই আলোচনা করব। এই বিষয়টাকে একেবারেই স্পষ্টায়ন করতে হবে যে এইটা কোনো অবস্থাতেই এটা সহনীয় না, যে মবের কালচারটা। এরপরে প্রধানমন্ত্রী কোথায় যাওয়া উচিত? কারণ আমরা জানি ভারত থেকে একটা আমন্ত্রণ আছে, সর্বপ্রথম আমন্ত্রণটা ভারত থেকে এসেছে, তারপরে চীন থেকে একটা আমন্ত্রণ আছে। আমরা অনেক কথা বলেছি, আপনার এখানেও বলেছেন। এখন ধরুন শেরে বাংলা একে ফজলুল হকের একটা বিখ্যাত উক্তি আছে। উক্তিটা হচ্ছে যে আরে ভাই, মুসার আমলে মুসার দিন, ঈসার আমলে ঈসার দিন, এত কথা বলো কেন? তো উনি যখন এটা 30-এর দশকের কথা। তো এখন আমি মনে করি যে বিএনপি অনেক কথা বলেছেন যে আগে ইন্ডিয়ার সম্বন্ধে, কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে দূরে যাওয়ারও ব্যবস্থা নাই, ইন্ডিয়াকে দূরে ঠেলে দেওয়ারও ব্যবস্থা নাই ভৌগোলিকভাবে। তো সেই কারণে আমি মনে করি যে এই সম্পর্কটা একটা ন্যায্যতা সমতার ভিত্তিতে, একটা বন্ধুত্বের হাত তো একতরফা হয় না, আমাদেরও সম্প্রসারণ করা উচিত, ভারতের হাত সম্প্রসারণ করবে, আমরা এটা প্রত্যাশা করা উচিত। এবং এইটাকে ইগোর কোনো প্রশ্ন হতে পারে না। আমি মনে করি যে বাংলাদেশে একটি ডেমোক্রেটিক সরকার, গণতান্ত্রিক সরকার, তারা হাত বাড়াবেন প্রতিবেশীর দিকে, প্রতিবেশীও আমাদের দিকে হাত বাড়াবেন। এবং এইটা আমি মনে করি না যে ভারতের সাথে একটা ভারত নেক্সট গেলেও আপনি মনে করেন কেন ভারত গেলে অসুবিধা কি? আমি ভারত গেলে অসুবিধা নাই, চায়না যেতে পারে, সৌদি আরব যেতে পারেন, সৌদি আরব যেতে পারেন, ও একটা ওমরা স্টার্ট করতে পারেন, ওমরা দিয়ে স্টার্ট করতে পারেন। হাসান তারিক চৌধুরী, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মোশাররফ ভাইকে শুভেচ্ছা। দেখেন, একজন নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে যাবেন, এটা তো একটা পলিটিক্যাল বার্তা যেমন দেয়, একই সঙ্গে এটা আমি বলবো যে এটা কূটনৈতিক বার্তাও দেয়। আমাদের দেশে তো একটু আপনার নেইবার সেন্সিটিভ, এবং এই নেইবার সেন্সিটিভ পলিটিক্সকে পুঁজি করে এক ধরনের সস্তা জনপ্রিয়তার রাজনীতি এই দেশে প্রচলিত আছে। জনাব তারেক রহমান এই সস্তা জনপ্রিয়তার এই যে ঝুঁকি, এই ঝুঁকিটা তিনি নিতে চান নাই। আমার মনে হয় যে তিনি সম্ভবত একটা ভারসাম্যপূর্ণ একটা জায়গা খুঁজেছেন, যেটা গেলে পরে হয়তোবা এই সস্তা জনপ্রিয়তা যারা খোঁজে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে তিনি পরিণত হবেন না। সেই ধরনের একটি দূরদৃষ্টি বিবেচনায় রেখে হয়তোবা তিনি এরকম একটি চিন্তা করছেন যে মালয়েশিয়াতে যাওয়া যেতে পারে। এখন আমরা যদি দেশের স্বার্থ দেখি, আমাদের দেশের স্বার্থ নির্ধারিত হয় প্রধানত দুইটা জায়গায়। একটা হলো আমাদের জাতীয় অর্থনীতি, আর একটা হলো আমাদের ভূ রাজনীতি। ভূ রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ এখন খুবই স্পর্শকাতর অবস্থানে রয়েছে, কারণ আমাদের দেশের সম্ভাবনা প্রচুর। আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান, সেটাকে কাজে লাগানোর জন্য সুপার পাওয়ারগুলো খুব ব্যস্ত। আমরা যে কোনো মুহূর্তে যে কারো খেলার গুটি হয়ে যেতে পারি। সেটা থেকে নিজেদেরকে রক্ষা করে নিজেদের স্বার্থটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা দক্ষ এবং যোগ্য চিন্তা, সেই চিন্তাগুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। সেই বিবেচনায় মালয়েশিয়া আমাদের জন্য কেমন, আমরা যদি প্রশ্নটা এভাবে করি, মালয়েশিয়া আমাদের জন্য একটা বড় মডেল হতে পারে। কি মডেল? মালয়েশিয়ায় বিরাট শ্রমবাজার, এবং আমাদের দেশের যারা রেমিটেন্স পাঠায় তাদের একটা বড় অংশ মালয়েশিয়াতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়, কারণ আমাদের সরকারের শীর্ষ পর্যায় থেকে দেন দরবার মালয়েশিয়া সরকারের সাথে খুব কমই হয়েছে। আমি 2018 সালে 200 বাংলাদেশি শ্রমিকের হয়ে মালয়েশিয়ার কোর্টে একটা সালিসি করতে গিয়ে সেখানকার মানবাধিকার কমিশনের সাথে বৈঠক করেছি। তৎকালীন ডেপুটি প্রাইম মিনিস্টার আজিজা ইসমাইলের সাথে বৈঠক করে আমি জানতে পেরেছি যে তারা যেই লেভেলের ডেলিগেশন আমাদের দেশ থেকে চায় যে এই কান্ট্রি টু কান্ট্রি ডিলিংয়ের জন্য, সেটা হয় না। একটা লো প্রোফাইলে এই নেগোসিয়েশনগুলো হয়। আমার ধারণা, যদি জনাব তারেক রহমান তার এই সফরের মধ্য দিয়ে আমাদের শ্রমবাজারের উন্নতির ক্ষেত্রে বড় কোনো বার্তা বয়ে নিয়ে আসতে পারেন, সেটি আমাদের জন্য একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। যদি নিছক প্লেজার ট্রিপ হয়,
বা সিম্বলিক ট্রিপ হয়, সেটি এই সফরটি একটি ঝুঁকিপূর্ণ ট্রিপ হিসাবেই কিন্তু বিবেচিত হবে। এই কারণে সেটা হলো ভূ রাজনীতির বিবেচনায়। আপনি দেখবেন যে মালয়েশিয়া তার অর্থনীতি এবং তার যে জিওপলিটিক্স, এই জায়গায় তারও একটা অবস্থান আছে, সেও তার একটা নিরপেক্ষ না, অবস্থান এবং আছে কঠিন অবস্থান আছে। এবং সেই অবস্থানটা কিন্তু সংক্রমিত হবে আমাদের উপরে। এবং আমরা সকলেই জানি যে মালয়েশিয়ার জনগোষ্ঠীর একটা বড় অংশ চীনের বংশোদ্ভূত, এবং চীনের এখানে চীনা কমিউনিটির একটা বিরাট প্রভাব কিন্তু মালয়েশিয়ার অর্থনীতিতে রয়েছে। ফলে আবার অ্যান্টাই আমেরিকা, অ্যান্টাই ওয়েস্ট হিসেবে মালয়েশিয়া, অ্যান্টি ওয়েস্ট হিসাবে, এবং আপনার ধরেন যে রিলিজিয়াস অনেক ফেকেইট বা অনেক কিছু সেখানে রয়েছে। আরেকটি বড় বিষয় হলো যে আমি যদি ইতিবাচকভাবে দেখতে চাই, যে মালয়েশিয়া শিখিয়েছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যখন ওয়েস্টরা রাজত্ব করছিল, তখন মালয়েশিয়া প্রোটন সাগা বলে একটি গাড়ি তারা বাজারে লঞ্চ করে, এবং মালয়েশিয়ান তৎকালীন নেতা মাহাথির মোহাম্মদ দেখিয়ে দেন কিভাবে একটি ভঙ্গুর অর্থনীতি একটা ভগ্ন দশা থেকে দাঁড়াতে হয়। ফলে সেই জায়গা থেকে লার্নিংয়ের একটি ব্যাপার রয়েছে, যেটি আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র দেশের জন্য একটা বড় শিক্ষার জায়গা হতে পারে। আমি মনে করি যে এই সফরের মধ্য দিয়ে এই ইতিবাচক জায়গাগুলোকে যদি চিহ্নিত করা যায়, সেটি আমাদের জন্য একটা ভালো ফল বয়ে আনতে পারে। নেক্সট কোথায় যাওয়া কেন, ভারত চীন দুই রাইভাল যদি বলি, তারা দুদেশই আমন্ত্রণ জানিয়েছে। ভারত প্রথম, রিসেন্টলি চীন আমন্ত্রণ জানিয়েছে। আই থিঙ্ক দিস ইজ নট ইগো ম্যাটার। আগে পরে দিয়ে তো আসলে সবসময় কূটনৈতিক স্বার্থ নির্ধারিত হয় না। আমরা যারা আইনের ছাত্র, আমরা জানি কূটনৈতিক স্বার্থ নির্ধারিত হয় কি চুক্তি আমি করলাম, এবং এই চুক্তিতে আমি উইন উইন সিচুয়েশনে আছি কিনা। আমাদের সামনে সবচেয়ে বড় ডিল হলো এখন তিস্তা। আজকের কাগজ খুললে দেখবেন যে তিস্তায় হাজার হাজার মানুষ পানিতে নেমে আন্দোলন করছে। তাদের তো আন্দোলনে নামার কথা ছিল না, কথা ছিল এই তিস্তা চুক্তির নবায়ন হবে, এবং ভারত যে একতরফা পানি প্রত্যাহার করছে সম্পূর্ণ অন্যায়ভাবে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, সমস্ত কনভেনশন লঙ্ঘন করে, এবং অত্যন্ত স্বৈরাচারী কায়দায় ভারত কিন্তু আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করেনি। মজার বিষয় হলো যে অতীতের সরকারগুলো ভয়ে তারা কিন্তু এই বাংলাদেশেও এই চুক্তিতে, এই কনভেনশনে অনুস্বাক্ষর করেনি। বাংলাদেশ যদি সাহস দেখাতে পারে যে না, তারা ভিয়েতনামের মতো, ভিয়েতনাম চীনের পাশে একটি ক্ষুদ্র রাষ্ট্র, তারা কিন্তু এই আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে সই করেছে। আমরা যদি আজকে সেখানে সই করি, তাহলে আমরা কিন্তু আন্তর্জাতিক আদালতে প্রতিকার চাইতে পারবো যে কেন আমি পানি পাচ্ছি না, তিস্তা কেন শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের এই কূটনৈতিক বিজয় শুধুমাত্র জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারে বসে যে খুশিতে যে বগল দাবাচ্ছে, এটি ভেরি মাচ প্রতীকী। এর মধ্য দিয়ে চুক্তি করার ক্ষেত্রে কোনো গেইন হয় না। গেইন হয়ে রিয়েল ডিপ্লোমেসি হলো যে আপনি যখন ওয়ান টু ওয়ান বাইলেটারাল যখন বলেন তখন। আমাদের সঙ্গে ইন্ডিয়ার বাইলেটারাল অনেক বিষয় রয়েছে, আমরা চাইলেই আমাদের প্রতিবেশী পাল্টাতে পারবো না, এবং আমরা চাইলেই চীনের যে বিশাল প্রভাব, বিশেষ করে চীন আজকে যখন গ্লোবাল সাউথের কথা বলছে, চীন আজকে যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বলছে, চীন যখন আজকে বলছে তার গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের কথা, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের কথা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে বিরাট ব্যাপার। সো আমার ছোট্ট করে আমি একটু বুঝতে চাই যে পররাষ্ট্রমন্ত্রীর পদ, এর ভবিষ্যৎ কি? তিনি বলেছেন যে তিনি হয়তো ছুটিতে যাবেন 1 বছরের জন্যে, বা তিনি কি থেকে পারবেন কি না, যতদূর এখন বোঝা যায় যে সেটা সম্ভব নয়, যেহেতু তার ওখানে অফিস থাকবে 1 বছরের জন্য। এবং এই পররাষ্ট্রমন্ত্রী, এটা অনেকেই মনে করছেন যে ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে যে বিএনপির হয়তো আসলে নিজেদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী করবার মতো তেমন কাউকে তারা তৈরি করতে পারে না, বা ছিল না বলেই হয়তো থাকে, কারণ তিনি তো আর বিএনপি করেন না। সো দেখেন আসলে একটা শূন্যতা তো তৈরি হচ্ছে এখন এই পদে, কি মানে কি ধরনের, এবং তিনি যেটা ধারণা দিয়েছেন যে তিনি 1 বছরের জন্য ছুটিতে যাবেন, ছুটিতে গেলে আসলে তিনিই পররাষ্ট্রমন্ত্রী থাকতেন, কিন্তু তিনি ছুটিতে আছেন, অন্যরা ভারপ্রাপ্ত হবে। আমাদের মতো দেশের জন্য ভারপ্রাপ্ত এক মহাবিপদ, এবং এই ভারপ্রাপ্তের ভার বড়ই কঠিন। আমি বিশ্বাস করি যে আমাদের দেশে বিএনপির ভেতরেও পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব নেয়ার মতো লোক তারা চাইলে এই দেশের ভেতর থেকে খুঁজে বের করতে পারে। আমাদের এই দেশে এমন তো কোনো কথা নাই যে বিএনপির মিছিলের মুখটাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী করতে হবে, এমন তো কোনো কথা নাই যে একজন কারা নির্যাতিত লোককে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী করতে হবে। দেখতে হবে
দক্ষতার জায়গা, দেশের স্বার্থকে, দেশের স্বার্থ কে বেশি ডিল করতে পারে, বায়োলেটারাল নেগোসিয়েশনে কে বেশি যোগ্যতা efficient, সক্ষমতা রাখে। কার আন্তর্জাতিক কানেকশন বেশি, এবং আন্তর্জাতিক কানেকশনকে মোল্ড করে নিজের দেশের স্বার্থে কে সুবিধাটা আদায় করে নিয়ে আসতে পারে। এবং আপনি দেখবেন যে ডিপ্লোমেসিতে সবচেয়ে বড় জায়গা কিন্তু হলো রিলেশন, কন্ট্যাক্টস। Yeah. তো আমাদের দেশে সিকিউরিটি এক্সপার্টরা রয়েছেন, আমাদের দেশে অনেক বড় বড় ডিপ্লোম্যাটরা রয়েছেন, যারা অনেক বড় বড় প্রকল্পের সাথে জড়িত আছেন। সেই সমস্ত অনেক মানুষ আছেন যারা এই দায়িত্বটা নিতে পারে। বরং আমি মনে করি বিএনপির সামনে একটা বিরাট সুযোগ, যার পদত্যাগ বিএনপি একসময় চেয়েছিল, যাকে বিএনপি হজম করতে চায় নাই, যাকে একটা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বিএনপিকে হজম করতে হচ্ছে, এখন বমি করার সময় এসেছে। তো এখন যখন সময় এসেছে, আমার মনে হয় বমি বেশিক্ষণ আটকে রাখা যায় না, এটা স্বাস্থ্যহানি ঘটাতে পারে। ধন্যবাদ। ঠাকুর, যাক, শেষ পর্যন্ত কি বলে শারীরিক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আসলেন। তো বমি আটকে না রাখার পক্ষে আমি। তো এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে বলছি যে আমরা 3 মাস তো পার করলাম, 100 দিন পার করেছে। আমি মনে করি এই সময়টাতে প্রধানমন্ত্রী হিসেবে তার টিম কেমন পারফরমেন্স করেছে এটা মূল্যায়ন করার সময় এসছে। তো এই জন্য এটাই আমার নেক্সট প্রশ্ন ছিল, আমি যেতাম। আমি মনে করি মূল্যায়ন করার সময় আসছে। এবং একটি বহুল প্রচলিত শব্দ জিয়াউর রহমানের মুখ থেকে আসছিল, শব্দটার নাম হচ্ছে পার্জিং, শুদ্ধিকরণ, দলের অভ্যন্তরে শুদ্ধিকরণ। তো এই পার্জিংয়ের সময়টাও আমি মনে করি আসছে। দলে যারা কি পারফর্ম করলেন এই 3 মাসে, কোথায় কোথায় সুনাম করলেন, কোথায় কোথায় দুর্নাম ঘটালেন, এবং কোথায় কোথায় দলকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন যারা, এদেরকে তো অবশ্যই এদের সম্বন্ধে একটা বিবেচনা করা উচিত। এবং যারা ধৈর্য ধরে ছিলেন অন্তত এই 100 দিন, এদেরকেও নতুন করে দেখা উচিত আমি মনে করি। আরেকটা হচ্ছে যে ধরুন যে অনেকেই আছে, একজনের কথা শুনলাম, তিনি বলছেন যে আমি এই কাজটা করেছিলাম, এটা সফল হয় নাই, এখন তো আর এই বিষয়টা আমি নিয়ে যাওয়ার জন্য সাহস পাচ্ছে না, এই সেম বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার জন্য সাহস পাচ্ছে না। তো মহাসচিব বলেছেন যে যদি সাহসী না থাকে তাহলে দায়িত্বে থাকবেন কেন? ন্যায়সঙ্গত বিষয়ে আপনাকে বারবার যেতেই হবে, এইটাই আপনার ডিউটি। তো আমি প্রধানমন্ত্রীকে আমি মনে করি উনি যদি এই অনুষ্ঠানটা দেখেন, তো অনেকেই আছেন যারা ন্যায়সঙ্গত বিষয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চান না। তো ন্যায়সঙ্গত বিষয় যারা উপস্থাপন করেন না, এইরকম ভদ্রলোকের তো দরকার নাই আমার, এরকম ভদ্রলোকের দরকার নাই যিনি সত্য কথা বলতে ভয় পান। তো গেল এইটা একটা। তো এদের আমলনামা একটু টানাটানি শুরু করেন, অন্তত যদি সচল হয় ভালো মানুষ, তাইলে আরও 100 দিন, আর না হলে বিদায় দিবেন। প্রেসিডেন্ট জিয়ার মতো ডেকে বলবেন যে আপনি মনে হয় একটু ক্লান্ত, একটু বিশ্রাম করুন, আবার দেখা হবে ক্যাবিনেটে। তো এভাবে হতে পারে। এবং এখানে একটা বইয়ের নাম বলতে পারি খুবই প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে এনএসআই ডিজি ছিলেন এস.এ. হাকিম। উনি পুলিশের বেসিক্যালি এডিশনাল আইজিপি ছিলেন, পরে ডিপ্লোমেট, এরপরে এরশাদের সাহেব ওনাকে বের করে দেন। তো ওনার জিয়াকে যেমন দেখেছে, ছোটো বই, 180 পৃষ্ঠার বই, দেখতে পারেন। খুব জরুরি কথাবার্তা, প্রেসিডেন্টের প্রচুর ডিসিশন আছে যে প্রেসিডেন্ট জিয়া কীভাবে সিদ্ধান্ত নিতেন। তো এই আজকাল একটা দিক, ইন্টারনাল দিক বললাম। তারপর এইবার ঈদে যে গরুর হাট নিয়ে কিছু ঝামেলা হচ্ছে, এগুলো দেখা উচিত। আমরা টক শোতে অনেক ধরনের কথা শুনতে পেয়েছি, অনেক কথার উত্তর দিয়েছি গায়ের জোরে, অনেক কথার উত্তর দেই নেই। যেগুলো বিব্রত হয়েছে, নিশ্চয়ই গভর্নমেন্টকে এই কথাগুলি বিব্রত করেছে, এই কথাগুলি নজরে আনা উচিত। তারপরে বাংলাদেশের ভিতর গেল। তো আমি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মালয়েশিয়ার প্রশ্নে যে ছিলেন, মালয়েশিয়াতে প্রায় 5 থেকে 10 লক্ষ লোক যাবে। তো শেখ হাসিনার আমলে একটা সিন্ডিকেট আছে, শ্রমবাজারের সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা
100 থেকে 1000 জনের, এবং এই সিন্ডিকেটের বাইরে কেউ কোনো লোকজন মালয়েশিয়া এই সিন্ডিকেট বাংলাদেশ মালয়েশিয়া মিলিয়ে মিলে। তো এই যে এই সিন্ডিকেটটা, আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু যাবেন মালয়েশিয়া, রেমিটেন্সের প্রশ্নে এটা একটা বড় সুযোগ আমাদের। এই যে মালয়েশিয়া এবং বাংলাদেশ মিলে যে সিন্ডিকেটটা, আমি মনে করি 1 to 1 উনি যদি আলোচনা করে উনি এই সিন্ডিকেটটা ভাঙতে পারেন, তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। এবং তারেক রহমান একটা আমাদের শ্রমবাজারে যারা শ্রমিক, এরা তো আর কোটিপতির ছেলেরা যায় না, এদের মধ্যে তারেক রহমান একটা নতুন ভাবমূর্তি তৈরি হবে যদি এই সিন্ডিকেটটা ভাঙতে পারেন। এবং এটা ভাঙ্গা অসম্ভব কিছু না, আমি মনে করি যে ভাঙ্গা অসম্ভব কিছু না। বাংলাদেশ এন্ডে তো ভাঙ্গা সম্ভবই, মালয়েশিয়ার এন্ডে যদি ভাঙ্গা সম্ভব না হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, এবং এই জায়গায় যাতে শ্রমবাজারের যে সিন্ডিকেট, এইটা ভাঙ্গার জন্য মন্ত্রীকে সহযোগিতা করতে পারে এইরকম দক্ষ কাউকেও তিনি দিতে পারেন। ইচ্ছা করলে অ্যাডভাইজার তো দিতেই পারেন, তার তো অ্যাডভাইজারের প্রচুর অ্যাডভাইজার আছে, এদের একজনকে এই জায়গায় দিতে পারেন যে ভাই আপনি একটু দেখাশোনা করেন, যে এটা একটু মন্ত্রীকে একটু অ্যাডভাইস করেন। যারা আছে অ্যাডভাইজার, এদের মধ্যে থেকে সম্ভব গেল একটা। আরেকটা ইন্টারন্যাশনালি আমি আপনাকে বলছি, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে তিস্তা বাঁচাই। আমরা হাসিনার আমলেও করেছি, বড় বড় সমাবেশ করেছে, এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশগুলিতে নেতৃত্ব দিয়েছেন, ওইখানকার আসাদুল হাবিব দুলু নেতৃত্ব দিয়েছেন। এবং এরা জাগো বাহে তিস্তা বাঁচাই, এই যে পুরো উত্তরাঞ্চল ঘিরে একটা, এটা কিন্তু খুব স্ট্রং একটা সাউন্ড, শক্তিশালী একটি বাক্য যে জাগো বাহে তিস্তা বাঁচাই। তো এই যে তিস্তা বাঁচানোর সাথে তিস্তা পানি চুক্তি আছে, যেটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি দিলেন না, আমি পাই না, পানি পাই না, আমি দেব না। তো এখন দিল্লির তো এই কথা বলার সুযোগ নাই যে আমাদের কথা রাজ্য সরকার শুনে না, এখন তো তাদের লোকজন আসছে। আমি মনে করি দিল্লির এখন অজুহাত দিতে পারবে না। পদ্মা ব্যারেজ সম্বন্ধে আমি মনে করি যে এগুলো জেদাজেদির প্রশ্ন না, আলোচনা করা যেতে পারে। গঙ্গা পানি চুক্তি নবায়নের সময় আসছে, এই সবগুলি বিষয় নিয়ে আমি মনে করি এই মুহূর্তে ইন্ডিয়াকে অ্যাভয়েড করার, উপেক্ষা করার কোনো অবস্থাতেই বাংলাদেশের সমীচীন না। আমি শুনবো আরও আপনার কাছ থেকে, কিন্তু তার আগে মিস্টার হাসান তারিক চৌধুরী, 100 দিনের, এখন তো 100 দিনের বেশি হয়ে গেছে, আসলে পারফরমেন্স কি সরকারের? পারফরমেন্স আসলে এটা মার্সি পারফরমেন্স আমি বলবো, যে মানুষ একটা সৌজন্যতার খাতিরে শুরুতে এই হানিমুন পিরিয়ডে কিছু বলে না, ফলে ন্যাচারালি আমাদের যারা পলিটিক্যাল ক্রিটিক তারা কেউ কিন্তু বিএনপি সরকার সে দীর্ঘ 16 বছর জেল জুলুম ইত্যাদির সাফারার ছিল, তাদের ক্যাপাসিটির ক্রাইসিস আছে, লিডারশিপ রেডি ছিল না, এবং একটা অভ্যুত্থান হয়েছে, এই নানা বিবেচনায় অনেকেই হয়তো 100 দিনের পারফরমেন্স নিয়ে সেভাবে কমেন্ট করেনি, এবং সেখানে কাজ করেছে পলিটিক্যাল ভদ্রতা। কিন্তু এখন আমার যেটা মনে হয় যে শুধু ভদ্রতা দিয়ে তো আর দেশ চলবে না, দেশ চালানোর কাজটা একটা কঠিন বাস্তবতা। 20 কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া, তাদের ঘরে বিদ্যুতের আলো জ্বালানো, গ্যাসের চুলায় আগুনটা দেওয়া, এবং নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ, এবং যে বিশাল যানজটের কলঙ্ক আমরা বয়ে বেড়াচ্ছি, যে যানজটের কারণে এই দেশে কেউ বিনিয়োগ করতে আসে না, বিদেশি বিনিয়োগের মাত্রা কমতে কমতে এখন একটা চূড়ান্ত নিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। এই জায়গায় কোনো পজিটিভ ইম্প্যাক্ট, যেটা ইউনূস সরকার এক ধরনের চমক সৃষ্টি করে মানুষকে বোকা বানাতে চেয়েছিল, একটা নির্বাচিত সরকার কিন্তু মানুষকে বোকা বানানোর রাজনীতি করতে পারে না। তাকে কিছু নির্দেশনামূলক কথা, নির্দেশনামূলক কাজ মানুষের সামনে হাজির করতে হবে। এই কারণে হাজির করতে হবে যে মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে যেমন বিএনপিকে ক্ষমতায় আনতে পারে, এই মানুষই আবার কিন্তু নিরঙ্কুশ মাইনরিটি করে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। ফলে সেটি যদি আমরা বিবেচনায় রাখি, 100 দিনের আমলনামার একটা ক্রিটিক্যাল মূল্যায়ন হওয়া দরকার, এবং সেখানে সামনে সবার আগে আসবে আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং সেক্টর। যে ব্যাংকিং সেক্টরকে লুটে পুটে শেষ করে দেওয়া হয়েছে, সেটাকে
সুস্থ করার জন্য কি উদ্যোগ 100 দিনে করা হয়েছে, সেটা পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। আমাদের কথা ছিল যে এই দেশের মানুষের মজুরি কাঠামো, আমাদের দেশের, আমরা বলেছি যে এই বাজেট যেটা সামনে আসছে বলা হচ্ছে যে অর্থনীতির গণতন্ত্রীকরণ। তো গণতন্ত্রের মূল কথা কি? সংখ্যাগরিষ্ঠের শাসন। তাহলে সংখ্যাগরিষ্ঠ কারা এই দেশে? সংখ্যাগরিষ্ঠ হলো এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ, পেশাজীবীরা, শিক্ষক, উকিল, ডাক্তার, সাংবাদিক, চিকিৎসকরা। তাহলে এই যারা খেটে খায়, যারা কালো টাকার মালিক নয়, যারা ব্যাংক লুট করে না, সেই মানুষগুলোর জন্য মজুরি কাঠামোর কি বার্তা 100 দিনে দেওয়া হয়েছে? ফলে যারা রাজপথে স্লোগান দিয়েছি আমরা যে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, অর্থাৎ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যেটা ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ড তো শেখ হাসিনার ভিজিএফ কার্ড না। আমরা কেউ যদি বলি যে এটা ভিজিএফ কার্ডের মডিফাইড সংস্করণ, এটা যেন না বলা যায়, তার জন্য একটা অথেন্টিকেশন লাগবে। বড় বড় প্রকল্পের কথা আসছে, বড় বড় প্রকল্প আমাদের দেশের জন্য ভয়ের ব্যাপার। যেমন ধরেন যে এই যে ভাই বললেন যে জাগো ভাই তিস্তা বাঁচাও, তিস্তার জন্য 10,000 কোটি টাকার ফান্ড প্রপোজ করা হয়েছিল, কিন্তু সেই ফান্ড বলা হয়েছিল যে লোন করে আনা হবে, কিন্তু লোন খুঁজে পাওয়া যায়নি। আর এখন বলা হচ্ছে যে পদ্মা ব্যারেজের জন্য 35,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। তো ভাই নিজস্ব তহবিলটা কোথায়? নিজস্ব তহবিল কিন্তু জনগণের পকেট, যার নমুনা আমরা দেখতে পাচ্ছি যে তাড়াহুড়া করে বিদ্যুতের দামে সরকার বাড়িয়ে দিল 16%, 16-র চেয়ে বেশি, 16.68% বিদ্যুতের দাম বাড়ানো হলো তাড়াহুড়া করে। এবং বিদ্যুতের যে কর্তা, এনার্জি রেগুলেটরি কমিশন, তার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলো আপনার উপরে কি কোনো চাপ ছিল, আপনি কেন এটা করলেন? তিনি বলেন যে না, আমার কোনো চাপ ছিল না, আমরা বাজেটটা আগেই থেকেই সরকারকে খুশি করতে হবে, দেখেন আমরা টাকার বস্তা নিয়ে আসছি পাবলিকের পকেট কেটে। সরকারকে খুশি করার জন্য তারা আগে থেকেই, আমি বলবো যে সরকারকে অজনপ্রিয় করার জন্য আগে থেকে অ্যাডভান্স তারা কিন্তু তাড়াহুড়া করে বিদ্যুতের দামটা বাড়ালো। এবং শুধু তাই নয়, পাইকারি পর্যায়ে প্রায় 20%। এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট হবে জিনিসপত্রের দাম বাড়বে। এর রেজাল্ট কি হবে? নিম্ন আয়ের মানুষগুলো বিপদে পড়বে, এবং এই নিম্ন আয়ের মানুষগুলি কিন্তু আগামী দিন মিছিলের মুখ হবে। তাহলে 100 দিন কি এই জন্য করা হয়েছিল? 100 দিন কি এই ভাবনাগুলো ছিল না? 100 দিন তো শুধু 100 দিনের জন্য না, বিগত 100 দিন আগামী 100 দিনের জন্য। অর্থাৎ অতীতের মধ্যেই লুকিয়ে থাকে বর্তমান, এবং বর্তমানের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যৎ। জনাব তারেক রহমান যে বলেন আই হ্যাভ এ প্ল্যান, এটা কি শুধু ওনার নিজের মধ্যে, নাকি উই হ্যাভ এ প্ল্যান? তিনি যদি আই থেকে উইতে আসেন, তাহলে এর মধ্যে তো অনেক লোক ইনভলভ হয়। সেই মানুষগুলো কোথায়? আমরা সেই মানুষগুলোকে কিন্তু দেখতে পাই না এই কারণে যে দীর্ঘ স্বৈর শাসনের ফলে আমাদের দেশের রাজনীতিতে একটা চামচা সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। যত ভালো নেতাই আসুক, তিনি দ্রুত ওই চামচা পরিবেষ্টিত হয়ে যান, এবং বড় নেতার সামনে, বিগ লিডারের সামনে কেউ কিন্তু আত্মসমালোচনামূলক কথা, উচিত কথাটা বলে না। মোশাররফ ভাইদের মতো লোকের সংখ্যা খুব নগণ্য, এই জন্য হয়তো দলেও ওনাদের অবস্থান খুব খারাপ হয়ে যাবে, কারণ উনি আগের থেকেই এরকম বলেন। তো এখন এই জাতীয় লোকগুলো কিন্তু পলিটিক্সে মার্জিনালাইজ, যেমনটা মার্জিনালাইজ ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া তার কপালে জোটে নেয়, কারণ তার ক্যাপাসিটি ছিল। ফলে প্রত্যেক দলেই ক্যাপাসিটি সম্পন্ন লোক যারা, এবং দলের বাইরে অনেক ক্যাপাসিটি সম্পন্ন লোক আছে যারা হয়তো বিএনপি করবে না, কিন্তু দেশের স্বার্থে বুদ্ধি দিয়ে এই সরকারকে হেল্প করতে পারে, সেই লোকগুলোকে আপনার কাজে লাগাতে হবে। দ্যাট উইল বি এ টিম। আই হ্যাভ এ প্ল্যানকে উই হ্যাভ এ প্ল্যান বানাতে হবে, এবং উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে সেই মানুষগুলোকে যারা দল কানা নয়, যারা দল করতে চায় না কিন্তু দেশকে ভালোবাসে। তবে ওই বক্তৃতায় কিন্তু আই হ্যাভ এ প্ল্যানের পরে কিন্তু উনি উই হ্যাভ এ প্ল্যানও বলেছিলেন। সো যদি বলে থাকেন দ্যাট ইজ গুড, উই করতে পেরেছে। এই উইটাকে কারা, উই যেন চামচারা না, সেটা পরিষ্কার না আপনি মনে করছেন? উইটা যেন চামচারা না হয়, এবং সেটা যদি না হয় তাহলে পরে মানুষ যে স্বপ্নটি দেখছে যে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে একটা, যেটা তারা সরকার যেটা বলছে যে অর্থনীতির গণতন্ত্রায়ন, আমি তো খুশি হব যে বাজেটের শুরুতেই যদি সরকার একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে, যেটা আমি এই অনুষ্ঠানে গত বহু বছর ধরে বলে আসছি, যে অ্যাটলিস্ট একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বলেন আমাদের দেশের শ্রমিকরা মাসে মিনিমাম কত টাকা পাবে, এই টাকার নিচে কেউ দিতে পারবে না। এটা দিয়ে আপনি ঘোষণা করেন যে দেশে আপনি বাজেটের এবং অর্থনীতির রিয়েল গণতন্ত্রায়নটা করেছেন। মোশাররফ আহমেদ ঠাকুর।
ধন্যবাদ আপনাকে। আমি একটা ছোট গল্প বলি 1 মিনিটের। গল্পটা হলো, এক রাজার খুব ক্লোজ বন্ধু ছিলেন, নাম হচ্ছে ভগবান দাস। তো সে কড়া কথা বলে, বাট রাজা তাকে সব কথাই জিজ্ঞেস করে। তো ওই চামচারা সবাই মনে করলো ও তো একটা ঝামেলা। তো ওকে বললো যে রাজা তোমার উপর রাগ করেছেন, 2 দিন এসো না। তো 2 দিন না যাওয়ার পরে ওরা বাই দিস টাইম তাদের শাস্ত্রী পাহারাদারকে ম্যানেজ করেছে। পাহারাদারের কাছে আসছে, আসার পরে বলছে না, রাজামশাই আপনাকে ঢুকতে নিষেধ করেছেন। তো আর কয়েকদিন পরে আসছে, এখন ঢুকতে দেয় না, আশপাশে যেতে দেয় না, সামনে গিয়ে দাঁড়ায়, যা পথে দিয়ে রাজা যাবেন সেই পথে দাঁড়িয়ে থাকে, তারপরে লোকজন সরিয়ে দেয়। তো একদিন ওই ভগবান দাস রাজার বন্ধু, তিনি গাছে উঠে থাকলেন, যে সবাই বুদ্ধি দিল তুই গাছে উঠে ডাক দিবি। তো বলতেছে রাজামশাই। তো এখন সবাই ওই চক্র, চামচা চক্র, তারা বলছে রাজামশাই ভগবান মরে দেখেন ভূত হয়ে গেছে। ওরা রাজাকে পাজাকুলু করে এখান থেকে নিয়ে গেছে, ভূতে ধরে ফেলবে। তো এই গল্পটার শানে নজুল হচ্ছে দর্শচক্রে ভগবান ভূত। তা আমি অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীকে বলবো যে দর্শচক্রে ভগবান ভূত হয়। তো এই গল্পটা যেহেতু আমরা জানি, আমাদের প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে একটু সতর্ক তো থাকতেই পারেন। তো আসুন, আমি আমাদের উকিল সাহেবকে দেখে আমি বলতেছি যে একটা কমিউনিজমে একটা কথা আছে যে শ্রমিক শ্রেণীর এখন আয়কত্ব। একদা ছিল না, কথাটা এরকম ছিল না। তো আমি বলতেছি আজকে বাংলাদেশে যে যদি শাসক যে ন্যায্যতার প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে উনি এখন নায়কত্ব দেখাতে পারেন, যে সংখ্যাগরিষ্ঠতা যদি ন্যায় বিচারের জন্য লাগান এবং আমি আপনাকে বলছি যে এইটা দুভাবেই ব্যাখ্যা করা যায়, যে বাজেটের আগে তারা টাকার বস্তা এনে দিল, আর আমি মনে করলাম বাজেটের আগে আমাকে অজনপ্রিয় করে দিল। আমি তো দুভাবেই দেখতে পারি। প্রধানমন্ত্রী দেখার এই চোখগুলো প্রধানমন্ত্রী নিজের থাকতে হবে, প্রধানমন্ত্রীর নিজের থাকতে হবে। একবার আমি ওই বইটার যে জিয়াকে যেমন দেখেছে, যে একজন বাণিজ্য সচিব ছিলেন, পরে আমাদের বিএনপিতে জয়েন করছিলেন এরশাদের সময় এসে। তো একবার ছোটোখাটো মানুষ, আমির খসরু বাণিজ্য সচিব ছিলেন এরশাদের সময়। তো উনি কেন জয়েন করলেন, আমাদের একজন রাষ্ট্রপতির পিএস ছিলেন, তিনি বলেছেন যে জিয়াউর রহমানের সময় একবার লবণের খুব ঘাটতি হলো। তো প্রপোজাল দিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণ আমদানির। তো বাই দিস টাইম জিয়াউর রহমান তো ওই অঞ্চলে যুদ্ধ করেছেন, ওখানকার লোকজনকে ডেকে উনি জিজ্ঞেস করলেন যে লবণ আমদানি না করে কি করা যায়। তো ওরা বললো যে আপনি লবণ ইনসেন্টিভ দেন, পার কেজিতে যদি 25 পয়সা ইনসেন্টিভ দেন, লবণটা বাজার যে মিল দিবে তাকে আমি 50 পয়সা গভর্নমেন্ট মিল গেটে দিয়ে দেবে, ইনসেন্টিভ দেন তাইলে। তো বাণিজ্য সচিবকে ডাকালেন, ডাকানোর পরে জিজ্ঞেস করলেন আপনি দিলেন কেন, আমদানির প্রপোজাল দিলেন কেন, এই চিন্তাটা মাথায় এলো না কেন। যে প্রেসিডেন্ট একটু মিলিটারি মেজাজে ধমক টমক দিয়ে, তো ওনার স্টাফ একজন, উনি বললেন যে এটা সিএসপি মানুষ, সিনিয়র মানুষ, তাকে এটা করা কি ঠিক হলো। তো উনি বললেন যে আগামীকালকে ডেকে দাও, ব্রেকফাস্টে ডেকে দাও। তো উনি যখন ফোন করেছেন যে স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনাকে প্রেসিডেন্ট খুব প্রশংসা করছেন, বলছে আমার চাকরিটা আছে কিনা, বলছে আগামীকাল আপনাকে ব্রেকফাস্টে ডেকেছেন। তো এই যে দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দূরদর্শিতা, আমদানি না করে আমার বৈদেশিক মুদ্রা সেভ করে আমি লবণের মিলার বা কৃষককে আমি 25 পয়সা আমি ইনসেন্টিভ দিয়ে দেব। তো এগুলো বহু পথ আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাষ্ট্র পরিচালনা কোনো কম বুদ্ধি সম্পন্ন লোকজনের কাজ না। রাষ্ট্র পরিচালনা অবশ্যই প্রধানমন্ত্রী, যাদের অভিজ্ঞতা আছে, বুদ্ধি আছে, ইন্টেলিজেন্সি আছে, তাদেরকে বেশি গুরুত্ব দেবে। তো এর আগে আপনি আলোচনার সময় বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন। বিএনপি নিজেকে সেল করবার সময় তার পলিটিক্সটাকে বলে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র বা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সো
এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে যখন বাকশাল করা হলো, একটিমাত্র দল বাকি দলগুলোকে নিষিদ্ধ করে, সংবাদপত্র 4টি রেখে বাকিগুলো নিষিদ্ধ করে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সকল রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিলেন, আওয়ামী লীগ সহ সবাইকে পুনরুজ্জীবনের একটা সুযোগ করে দিলেন। সেই সূত্র ধরে দাবিটা বহুদলীয় গণতন্ত্রের। কিন্তু আজকে অনেকে প্রশ্ন করছে যে বিএনপি সেই বহুদলীয় গণতন্ত্র কোথায়? কারণ বিএনপি তো ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অর্ডিন্যান্সের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সেটা আইন করে পাশ করলো, এবং বিএনপি ওই সময়ে যখন এই আইন করা বা এই নিষিদ্ধের দাবি, তখন বিএনপি বলেছিল যে বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে নেই। আমি আপনাকে বলি, আমি এই আপনার শেষ শব্দটির পক্ষে, শেষ লাইনটি এটার পক্ষে। আপনি তো তৃতীয় মাত্রা দিয়ে আপনার ক্যারিয়ার না, আপনি তো আগে সংবাদপত্রের লোক, আপনি জার্নালিস্ট বেসিক্যালি। তো জার্নালিস্ট থেকে উপস্থাপক। তো আপনি দেখুন যে মনে আছে কিনা, খবর নামে একটা পত্রিকা ছিল, প্রথমে এটা সাপ্তাহিক ছিল, মিজানুর রহমানের, গুন্ডা জিয়াকে ডান্ডা মারো, এই হেডলাইনে জিয়াউর রহমানের সময় আমরা ইন্টারমিডিয়েট পড়ি তখন, এই ব্যানার হেডলাইনে গুন্ডা জিয়াকে ডান্ডা মারো, এই হেডলাইনে গুলিস্তান থেকে ফুলবাড়িয়া, মাহবুব আলী মিলনায়তন ছিল একটা এই অঞ্চলটাতে, হকাররা দৌড়াইয়ে বিক্রি করতো। তখন খুব সাধারণত সাপ্তাহিক ছিল, পরে দৈনিক হলো। তো গুন্ডা জিয়াকে ডান্ডা মারো, একটা লোক হামলাও করে নাই বিএনপির, একটা পুলিশও আইসা তাকে জিজ্ঞেস করে নাই, এসবির লোকও আইসা জিজ্ঞেস করে নাই যে তুমি এটা বিক্রি করছো কেন, প্রেসিডেন্ট জিয়ার সময়। তো আমি মনে করি যে এটার নাম হচ্ছে সহনশীলতা। এবং আমি আপনাকে মনে করি যে আওয়ামী লীগের সাথে বিএনপি আওয়ামী লীগকে একবারে ন্যায়সঙ্গতভাবে একটা জেনুইন নির্বাচনে 91 সালে হারিয়েছে, তো 2001 তো এই জন্য আমি মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাইরে রাখার কোনো দরকার নাই বিএনপিকে ক্ষমতায় থাকার জন্য। বিএনপিকে করেছে তো, হ্যাঁ, বিএনপিকে ইলেকশনে আওয়ামী লীগকে ফেস করা বিএনপির জন্য কোনো সমস্যাই না, কারণ আওয়ামী লীগের এত অপকর্ম আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য। বরঞ্চ আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখলে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, ক্ষমতার জন্য একটা ফ্যাক্টর। সে যখন মাঠে থাকে না, সে যখন মাঠে প্লেয়ার না, সে তখন ফ্যাক্টর। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বিএনপির ইলেকশন কার্যক্রমের জন্য বা ইলেকশন প্রক্রিয়ার জন্য, শব্দটি হবে ইলেকশন প্রক্রিয়ার জন্য আওয়ামী লীগকে বাইরে রাখার কোনো প্রয়োজন নাই। হাসান তারিক চৌধুরী, দেখেন, এটি তো পুরনো বিষয়, নতুন করে বলার অপেক্ষা নাই। সেটা হলো যে না, ওই যে উনি বললেন তো বহুদলীয় গণতন্ত্রের কথা, সেই কারণে আমার কাছে মনে হলো যে বহুদলীয় গণতন্ত্রের বড় শক্তি হলো একটা ম্যাচিওর পলিটিক্যাল ফোর্স। আনফর্চুনেটলি আমাদের দেশে এই ম্যাচিওর পলিটিক্যাল ফোর্স গড়ে ওঠে নাই এই কারণে যে বিগত সরকারগুলো, বিশেষ করে আমাদের নিকট অতীতের সরকার আওয়ামী লীগ, বহুদলীয় গণতন্ত্রের রাস্তাটাকে দিনে দিনে নষ্ট করেছে এবং এর প্রায়শ্চিত্ত তারা এখন করছে। সবচেয়ে বেশি প্রায়শ্চিত্ত করছে যারা নিরপরাধ আওয়ামী লীগার, যারা মতাদর্শিক কারণে আওয়ামী লীগকে সমর্থন করত, যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল না, দুর্নীতির বেনিফিশিয়ারি ছিল না, এবং যারা সিনসিয়ারলি তাদের আইডিওলজির কারণে সেই দলটি করেছে, তারা কিন্তু এখন সাফারার। কারণ তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করতে পারছে না। লুটেরাদের কাছে দল জিম্মি হয়ে যায়, দুর্নীতিবাজ নেতাদের কাছে আদর্শ জিম্মি হয়ে যায়। তো সেটা থেকে মুক্তি দেয় কে? মুক্তি দেয় রাষ্ট্র। আজকে আমাদের সময় এসেছে যে বাংলাদেশে দায়িত্বশীল রাজনীতি ফিরিয়ে আনার, এবং একটা নেতা বা একটা দল তখনই কালোত্তীর্ণ হয়, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত হয় যখন সে দায়িত্বশীল ভূমিকা নেয়। পৃথিবীর অনেক দেশে আমাদের মতো এই ব্যাপক গণহত্যার ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে রাজনৈতিক কারণে, ক্ষমতার দ্বন্দ্বে হয়েছে। আবার তারপরে আপনি দেখেন আফ্রিকার ঘটনাগুলো দেখেন বা ল্যাটিন আমেরিকা দেখেন, সেখানে কিন্তু ন্যাশনাল রিকনসিলিয়েশন বলে একটা প্রসেস হয়, ট্রুথ কমিশন হয়, যেটা ইন্টারিম গভর্নমেন্টের জনাব আসিফ নজরুল এক সময় আওয়াজ দিয়ে আবার চুপ হয়ে গিয়েছিলেন। সাউথ আফ্রিকায় গিয়েছিলেন ওনারা, তো ওনারা গিয়েছিল না। তো এখন আমাদের দেশে হয় কি, রাষ্ট্রের টাকা খরচ করে বালিশ কেনার জন্য যেমন
টাকা খরচ হয়, আবার ওই যে খাল পরিষ্কার মশা নিধনের জন্য কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যায়। প্রধানমন্ত্রী সম্প্রতি একটা নোট দিয়ে একটা সফরের হ্যাঁ, তো এরকম ফাইল অনেক বিষয় আছে। প্রত্যাখ্যান করেছেন। আমাদের দেশকে যদি সেভ করতে হয়, যারা এই দেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা জাতীয় পতাকাকে অপমান করে, যারা এখন বাংলাদেশে এই প্রজন্মের জিন্নাকে খুঁজে বেড়ায়, এই প্রজন্মের আপনার মওদুদীকে খুঁজে বেড়ায়, এই প্রজন্মের ইকবালকে খুঁজে বেড়ায়, যারা বিদ্রোহী কবি নজরুলকে, রবীন্দ্রনাথকে নির্বাসনে পাঠিয়ে দিতে চায়, তারা তো বাংলাদেশ চায় না, তারা তো আধুনিক গণতন্ত্র চায় না, তারা এই দেশটাকে আরো 300 বছর পিছনে নিয়ে যেতে চায়। তো আমরা যারা সাধারণ মানুষ এবং যারা সরকারে আছেন, যারা মনে করে যারা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে, ভবিষ্যৎকে গড়ে তুলবে, তাদের উচিত কোনো মতাদর্শকে হত্যা করা নয়, বরং মতাদর্শের চর্চা করতে দেওয়া, হত্যাকারী এবং দুর্নীতিবাজের কবর দেওয়া। এই নীতিতে যদি অগ্রসর হয়, তাহলে রাজনীতি দিয়ে মোকাবেলা করব আমরা। কারণ দ্বার বন্ধ করে তো কোনো কিছু আটকানো যায় না। এর পৃথিবীর এক সময়ের আপনি দেখেন যে সমাজতান্ত্রিক দেশগুলো যেগুলো ছিল ইস্ট ইউরোপের বা সোভিয়েত ইউনিয়নের কথাই দেখেন, গ্লাসনস্ত পেরেস্ট্রয়েকার গল্প তো আমরা অনেকেই জানি। ফলে খোলা মন, খোলা হাওয়া যদি না থাকে, ভেন্টিলেশন তো হবে না। আর ভেন্টিলেশন যদি না হয়, তাহলে কি হয়? বন্ধ ঘরে মানুষ হাঁসফাঁস করতে থাকে এবং অসুস্থ কার্বন ডাই অক্সাইডের জন্ম নেয়। এবং রাজনীতির কার্বন ডাই অক্সাইড কিন্তু খুব ভয়ঙ্কর, যেটা আওয়ামী লীগ হারে হারে টের পেয়েছে। কারণ সেও দ্বার বন্ধ করে ভিন্ন মতকে দমন করতে চেয়েছে। ফলে আজকে জনাব তারেক রহমানের কাছে সময় এসেছে বন্ধ ঘরটা খুলে দেয়, বাতাস চলাচল করতে দেয়। এবং অবশ্যই সে বাতাস ফ্যাসিবাদের বাতাস না, সে বাতাস হবে বহুদলীয় গণতন্ত্রের বাতাস। কিন্তু চামচারা তো মহাবিপদ, যেটা আমি আগেই বলেছি। এখন দরকার হলো মন্ত্রিসভার রদবদল। কারণ আমরা ইতিমধ্যে 100 দিনে অনেকের তেলেসমাতি দেখে ফেলেছি। এই তেলেসমাতি জাদুকরদেরকে চিহ্নিত করা হোক এবং দক্ষ দেখে পক্ষ নিন বলে একটা কথা একসময় ঢাকার দেয়ালে লেখা থাকতো। আমার মনে হয় রাজনীতিতে বিএনপি তারেক রহমানেরও ওই দেয়ালের লেখাটা পড়ার সময় এসেছে, দক্ষ দেখে পক্ষ নিন। ইন্টারেস্টিং। আমরা শেষের দিকে মনে হয়। তো দেখুন, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ছোট প্রস্তাবনা দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে ভিশন 2030। সেখানে ওনার কয়েকটা কথা ছিল। একটা হচ্ছে আমরা একটা ইনক্লুসিভ সমাজ গড়তে চাই, ইনক্লুসিভ সমাজ। এবং এটা ক্রমে ক্রমে আসলো। দেখেন, ইনক্লুসিভ পলিটিক্স, এরপরে আসলো 2024 সালে ইনক্লুসিভ ইলেকশন। দেখেন, এই ইনক্লুসিভ ইলেকশনটাকে আমরা ওই সময় ইনক্লুসিভিজমের ব্যাখ্যা দিতে গিয়ে তারেক রহমান বললেন যে আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী অবিশ্বাসী সবার সমান অধিকার থাকবে রাষ্ট্রে। আপনার মনে আছে নিশ্চয়ই কথাটা? তো আমি এই জন্য এটা আমরা মনে করি যে ক্ষমতায় আসলে, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে অনেক চাপে অনেক কথা ভুলে যায় মানুষ। আপনি বলবো যে আপনি এই কথাটা ভুলবেন না। ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ ইলেকশন এবং রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান, এই কথাটা রাখতে হবে। গণতন্ত্রে যিনি বিশ্বাস করেন না তিনিও গণতান্ত্রিক অধিকার পাবেন। আমার কথাটা হচ্ছে এটা। তো এই জন্য আমি আপনি বলছি যে যেহেতু গুন্ডা জিয়াকে ডান্ডা মারো, ওই সময় কিছু হয় নাই। তো এই জন্য এখন যদি তারেক রহমানকে এইরকম গালিগালাজ করে কেউ, এতে তারেক রহমানের গভর্নমেন্টের কিছু আসে যায় না। তবে আমি বলছি যে শুধুমাত্র আমাদের যারা অনেকে অদক্ষতার কারণে, শুধু দুর্নীতির কারণে যে দুর্নাম অর্জন করেন তা না, অদক্ষতার কারণে দুর্নাম অর্জন করেন, তাদেরকে জায়গায় দক্ষ লোককে দিবেন। দক্ষ দেখে পক্ষ নিন, অবশ্যই দক্ষ দেখে পক্ষ নিন। না, দক্ষদেরকে সুযোগ দিন, দক্ষদেরকে সুযোগ দিন। আমরা মনে করি যে এইটা হচ্ছে এই 100 দিনের পরে একটা ভালো বার্তা হতে পারে। দক্ষদেরকে সুযোগ দিন এবং অদক্ষ যারা আছেন এরা সাইড লাইনে যাবেন, তারা অবজার্ভ করবেন, নিজেরা দক্ষতা যোগ্যতা অর্জন করার চেষ্টা করবেন। দেন তো এই যে বিশাল মন্ত্রিসভা, বিশাল বলতে হয়তো আগের তুলনায় সংখ্যা কিছু কম, 50 জন মন্ত্রী, তার বাইরে অ্যাডভাইজার, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায়।
তো এদের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ কি মনে হয়, পারসেপশন কি আপনার, যে দক্ষ কতজন, বা ইতিমধ্যেই এই হানিমুন পিরিয়ডে কারা জনগণকে সন্তুষ্ট করতে আমি পেরেছে? আপনাকে বলি, একটা কথা আছে না, দেওয়ালের কান আছে। হ্যাঁ, আমি বলি দেওয়ালের কান না, দেওয়ালের মুখ আছে। দেওয়াল এটা বলছে কে কে দক্ষ, কে কে অদক্ষ, কে কে বাড়তি কথা বলেন। এই যে মন্ত্রী বচন, আপনি মাঝে মধ্যে বিভিন্ন লোকজন লেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী বচন, এই মন্ত্রী বচন ভালো না। মন্ত্রী বচন হবে কেন? মন্ত্রীরা তার কাজ করবেন, কার্যক্রম দিয়ে, যোগ্যতা দিয়ে উত্তরে যাবেন। এত বচন টচন দেওয়ার তো দরকার নেই। তো এই জন্য আমি মনে করি যে শেষ কথা হচ্ছে ক্ষমতার, শেষ কথা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার, শেষ কথা হচ্ছে যোগ্যতা, দক্ষতা। সো ক্লোজিং রিমার্কস মিস্টার হাসান তারিক। ক্লোজিং রিমার্কস আমি একটা কথাই বলবো, যে আমরা অ্যানালগের যুগ থেকে স্মার্টফোনের যুগে প্রবেশ করেছি। আজকে জনাব তারেক রহমান যদি সত্যিকার অর্থেই উই হ্যাভ এ প্ল্যান বলে থাকেন, ওনাকে বার্তাটা দিতে হবে স্মার্ট ডেমোক্রেসি, স্মার্ট পলিটিক্স, স্মার্ট বাংলাদেশ। এবং সেটি করতে হলে পরে আমি যেটা আগেই বলেছি, যে দক্ষ দেখে পক্ষ নিতে হবে, তবে অবশ্যই দুর্নীতিতে দক্ষ না, মাস্তানিতে দক্ষ না, এবং অহমিকা দাম্ভিকতায় দক্ষ না। প্রকৃত অর্থেই ডাউন টু আর্থ এবং কমিটেড টু দ্য পিপল, এই ধরনের পলিটিশিয়ান যারা দক্ষ, তাদেরকে দিয়ে মন্ত্রিসভা যদি রিশাফল করতে চান বা করেন, সেটা আগামী 100 দিনের জন্য হয়তো একটা ভালো বার্তা বয়ে নিয়ে আসতে পারে। কারণ বিএনপির সামনে তার তো 31 দফা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সাথে মন্ত্রীদের পারফরমেন্সটা মেলান, ক্লিয়ার হয়ে যাবে কে সফল আর কে ব্যর্থ। আমাদের এত বড় প্রকল্প হচ্ছে পদ্মায়, আজকে আপনি দেখেন যে এই সুপ্রিম কোর্টের মতো জায়গায় লক্ষ লক্ষ মামলা, শুধুমাত্র যদি আপনি 400 কোটি টাকা খরচ করে যদি আরো কয়েকটা বিল্ডিং বানান আর উকিলদের বসার জায়গা করে দেন, যাতে যারা প্র্যাকটিসিং লয়াররা বসতে পারে, বাংলাদেশের লক্ষ লক্ষ মামলা আর সুরাহা হয়ে যায়। এর জন্য কিন্তু 1000 কোটি টাকা লাগে না। ফলে এই জায়গায় কেন বরাদ্দ হচ্ছে না? একই রকম ভাবে আমাদের স্বাস্থ্য খাত দেখেন, যেটা আমাদের প্রায়োরিটি, আমাদের যে আপনার এডুকেশন, এই সমস্ত অনেক জায়গায় রয়েছে। বা এই যে ভারতমুখী যে রোগীদের ভিড়, এটা বন্ধ করেন। বন্ধ করার জন্য পয়সা খরচ করতে হবে, তো এটা ভাষণ দিলে তো হবে না। হ্যাঁ, আমরা যে হাঁচি কাশি হলেই মানুষ ভারতে চলে যাচ্ছে, কেন? এটা বন্ধ করার তো বুদ্ধি আছে। ডিক্রি জারি করে, ফরমান জারি করে এগুলো বন্ধ করা যায় না, যেটা মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ করে দেখিয়েছিলেন, যে মালয়েশিয়ার রোগীদেরকে মালয়েশিয়াতে থাকতে হবে, তার জন্য আমার এই পয়সা আমি খরচ করছি। জনাব তারেক রহমান, আমি আশা করব তিনি তার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে মাহাতির মোহাম্মদের যে উত্থান এবং তার যে প্র্যাকটিস, সেখান থেকে যদি কিছু শিখে আমাদেরকে ফেরত দিতে পারে। তবে আপনার ওই যে সেটাই হবে। স্মার্ট বাংলাদেশ বললেন না, ডিজিটাল বাংলাদেশ, না, স্মার্ট smart বাংলাদেশ, মানে- সেগুলো তো শেখ হাসিনার সময় আমরা শুনেছি। ডিজিটাল বলে তো কিছু নাই, ডিজিটাল ডিভাইড হয়েছে। এটা আপনি আমাদের মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে যান, কোনো কিছু জানি না, বলে মানে শব্দমালায় খুব এগুলো হলো কথার ফুল। যে আসছি আমি, আর শেষ করতে হবে আমাকে আমরা আসলে। নিশ্চয়ই, আমি আপনাকে বলবো যে তারেক রহমানের যে প্রায়োরিটি, যে আমাদের ইউনূস সরকারের যে সবচেয়ে বড় সমস্যা ছিল, তিনি প্রায়োরিটি ঠিক করতে পারেন নাই এবং প্রায়োরিটির সিগন্যালটা জনগণের কাছে পৌঁছাতে পারেন নাই। তারেক রহমানের কাছে প্রায়োরিটি কী, অগ্রাধিকার কী, এটা তাকে নির্ধারণ করতে হবে এবং এটা জনগণকে জানাতে হবে, দিস ইজ মাই প্রায়োরিটি, এটা আমার অগ্রাধিকার। আমি মনে করি অগ্রাধিকারকে ধরে ধরে যদি আগান, মন্ত্রিসভায় যে লোকজন যে খুব যে অদক্ষ আছে তা না, সবচেয়ে বড় হচ্ছে অগ্রাধিকারগুলো ঠিক করা। বাট মন্ত্রীদের আবার অগ্রাধিকার কি সেটাও দেখতে হবে। মন্ত্রীদেরকে- মন্ত্রীদের নিজের বিষয় অগ্রাধিকার না, তার কর্মসূচি অগ্রাধিকার না, মন্ত্রণালয়ের যেসব আত্মীয় স্বজন অগ্রাধিকার, মানে সেটা এইটা দেখতে হবে। এবং আমি মনে করি অগ্রাধিকার হচ্ছে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা অগ্রাধিকারের ভিত্তিতে, এটাই যে মন্ত্রীর কাছে অগ্রাধিকার থাকবে তিনি থাকবেন, আর যে মন্ত্রীর কাছে আত্মীয় স্বজন অগ্রাধিকার তিনি বাড়িতে যাবেন। এটা হচ্ছে দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে ওনারা কথা বলেছেন। একটা কথা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওনারা বলেছে যে দক্ষ দেখে পক্ষ নিন। প্রধানমন্ত্রী সরকারের বিএনপির যে কর্মসূচি, যে অঙ্গীকার জনগণের কাছে, সেটা যারা বাস্তবায়ন করবেন
বাস্তবায়ন করবার চেষ্টা করবেন, কাজ করবেন এই লক্ষ্যে, তারাই যেন প্রধানমন্ত্রীর টিমে থাকেন, সেটা মন্ত্রিসভায় হোক বা অন্যান্য টিমে থাকুক। আর দ্বিতীয় কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের দেশটাকে যদি আমরা আসলে এগিয়ে নিতে চাই, তাহলে রাষ্ট্রটাকে, সমাজটাকে, রাজনীতিটাকে, অর্থনীতিটাকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে এবং রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। এবং বিএনপির স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশটা যেন সবার হয়। এবং কেউ যদি অপরাধ করে, অন্যায় করে, তাকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হয়, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে। কারণ বাংলাদেশটা আসলে 53-54 বছরে আমরা একরকম দেখেছি, অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেকে অনেক রকমের চেষ্টা করেছেন, শেষ বিচারে তেমন কোনো সাফল্য কিন্তু আসেনি। বরং বাংলাদেশকে একটা আমূল বদলে দেবার যে রাজনৈতিক সংস্কৃতি সহ অন্যান্য জায়গায় যে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনগুলো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেটা প্রধানমন্ত্রীর আচার আচরণে প্রকাশিত, কিন্তু সামগ্রিকভাবে তার দল, তার টিম সেটা রপ্ত করতে পারছে কিনা সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও সংশয় বা সন্দেহ আছে। এই জায়গাটাতে যদি বড় পরিবর্তন আনা যায়, তাহলে আসলে বাংলাদেশ আসলেই সামনের দিকে এগুচ্ছে এবং সেটা একটা টেকসই এগুনো, সেটা বলা যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।